পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছে রাফারা। কখন থেকে অফিসারের সাথে কথা বলতে চাইছে, অফিসার অনুমতি দিচ্ছে না। সব রাগ যেন অফিসারের উপরেই পড়ল। নিজের জন্য রাফার ভয় নেই, তার বাবা থাকতে কিছুই হবে না তার। তাই এক প্রকার রেগেই ভেতরে ঢুকল। রাফার দেখা দেখি নয়নের বাবাকে নিয়ে রনিরাও ভেতরে ঢুকল। এমনিতে বসে থেকে রাফাদের দাঁড় করিয়ে রেখেছিল দেখে রাফা নিজেকে কন্ট্রোল করতে পারল না। আপনি ফ্রি বসে থেকে আমাদের দাঁড় করিয়ে রেখেছিলেন? এই মেয়ে, থানা এসে চিৎকার করলে একদম জেলে ঢুকিয়ে দেব। অফিসারের কথায় রনি রাফার হাত চেপে ধরল। রিমা ভালোভাবে জিজ্ঞেস করল, নয়নকে কেন আটকে রেখেছেন স্যার? আপনার কোথাও ভুল হচ্ছে, নয়ন ড্রিঙ্কস করে না। অফিসার বিদঘুটে হাসল। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, তোমার কাছে আমার ঠিক ভুল শিখতে হবে? থানা থেকে বের হ, না হলে ভুয়া কেসে তোদেরকেও ফাঁসিয়ে দেব। রিয়েলি? আমাদের ফাঁসাবেন? ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রাফা একদম ইজি মুডে কথাটা বলে বের হয়ে গেল। রাফার টোন শুনেই বুঝে গেছে ওরা কি করতে চাইছে। সত্যি বলতে এটাই ক্ষমতা ছাড়া কিছুই হয় না এখন। আমি সাধারণ হয়ে এসেছি বলে অফিসার তুই করে ডাকলো। এখন যদি এমপি মাহাতিম খন্দকারের মেয়ে হিসেবে আসতাম, কত মধুর কথাই না বের হতো। বাবার সাহায্যে আমাকে নিতে হবে। নয়নের বাবা এবার শান্ত হলো। হাবিবা চাপা স্বরে বলল, আমরা অন্যভাবে চেষ্টা করি না রাফু, তোর তো ভাবনা অন্যরকম। এখন যদি আঙ্কেল আসে উল্টা হবে না? বল। রাফা কিছুক্ষণ ভাবলো, তারপর ফোন দিল বাবার কাছে। আব্বা, আমার বন্ধু নয়নকে পুলিশ ভুল কেসে ফাঁসিয়ে দিয়েছে। তুমি তো জানো আমার বন্ধুরা কেমন। পুলিশ বলছে নয়ন নাকি মদ খেয়ে বাইক চালাচ্ছিল। মাহাতিম খন্দকার বেশ অবাক হলেন। মেয়ে তার কাছে সাহায্য চাইছে, তবু নিজের অবকতাকে দমিয়ে রেখে বলে উঠল, কোন থানায় আম্মা? নয়নকে কোথায় থেকে ধরেছে? কালকে ঝড় হয়েছে এদিকে আব্বা, বুয়া না আসায় রান্না হয়নি। নয়ন এটা বুঝতে পেরে আমার জন্য খাবার নিয়ে এসেছিল, আমাকে না জানিয়েই। যাওয়ার পথেই ধরেছে। আপনি কিছু করেন আব্বা, ওর ভেতরে থাকতে কষ্ট হচ্ছে। অফিসার আমাদের সাথেও খারাপ ব্যবহার করেছে। আমি কিন্তু নয়নকে না নিয়ে থানা থেকে যাব না আব্বা। খাবার নিয়ে আসার ব্যাপারটা শুনে মাহাতিম খন্দকারের মনটা পুলকিত হয়ে গেল। মেয়ের বিচক্ষণতা দেখে মেয়ের সব সিদ্ধান্তেই তার অনুমতি থাকে। দিন শেষে দেখতে পায় মেয়ে সঠিক। বন্ধু নির্বাচনে মেয়ে যে শতকরা পাস, সে আজ প্রমাণ পেল। তিনি বুঝলেন তার মেয়ে কষ্ট পাচ্ছে, প্রচণ্ড ভালোবাসে সে মেয়েকে। কথা বলার সময় কণ্ঠ কেমন কাঁপছিল। রাফাকে আশ্বস্ত করে মাহাতিম খন্দকার ফোন লাগায় বিশ্বস্ত একজনের কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছো বলো? ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে ঠিক ভালো নেই প্রত্যুষ, তুমি কি ফিরে আসো এখন? আপনার জন্য আমি সবসময় ফিরি আঙ্কেল, বলুন কি করতে হবে। মাহাতিম খন্দকার প্রত্যুষকে সব বুঝিয়ে বলতেই প্রত্যুষ নিজে ছুটে গেল। মাহাতিম খন্দকারের সাথে প্রত্যুষের মায়ের সম্পর্কটা ভাই বোনের মতো। প্রবীণ হাওলাদারের ছোটবেলার বন্ধু ছিলেন তিনি। প্রত্যুষ নিজেও সততার জন্য মাহাতিম খন্দকারকে খুব সম্মান করে। যে কোনো কাজ দুজন এমপি দুজনের পরামর্শ ছাড়া করে না। যদিও তাদের সম্পর্কটা বিবাদের হওয়ার কথা ছিল, তবে এই যে সততা এক সূত্রে গেঁথে রেখেছে। আধা ঘন্টা সময় পেরিয়ে যেতে প্রত্যুষ উপস্থিত হলো থানায়। মাহাতিম খন্দকার ফোন নম্বর দিয়েছিলেন রাফার। ফোন করতেই পাশে ফোন বেজে ওঠার শব্দ শুনে প্রত্যুষ তাকালো। মুখ হা হয়ে গেছে তার। ভাগ্যিস মুখে এখনো মাস্ক আছে, না হলে সবাই দেখে মজা নিত। মেয়েটা এখানে? এই মেয়েই তাহলে মাহাতিম আঙ্কেলের মেয়ে? কি ঘটছে তার সাথে আজ? নিজেকে ধাতস্থ করে এগিয়ে গেল প্রত্যুষ। মুখ দিয়েও যেন কথা বের হচ্ছে না। চোখ আটকে গেছে মেয়েটার কাজল রাঙা টলমলে নয়ন যুগলের উপর। আপনি মাহাতিম আঙ্কেলের মেয়ে? রাফা ভুরুকুসকে তাকালো সামনের ছেলেটির দিকে। তারও মুখ হা হয়ে গেল। এই ছেলেটা ভার্সিটিতে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো না। প্রত্যুষ রাফার দৃষ্টি দেখে বুঝতে পেরেছে। মাস্কের আড়ালেই হালকা হাসল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, জি, আপনার ভাবনায় সঠিক। আমি ধরেছিলাম আপনাকে। অনুমতি ছাড়া স্পর্শের জন্য দুঃখিত। এখন ভেতরে যাওয়া যাক। অন্য সময় হলে হয়তো রাফা কথা বাড়াতো, তবে এখন মুখ ফুটে কথা বলার কোনো ইচ্ছেই তার নেই। প্রত্যুষের পেছন পেছন ভেতরে চলে গেল।
অফিসার তখন আয়েশ করে চা খাচ্ছিল। ওদের ভেতরে যেতে দেখে রেগে বোম হয়ে গেল। আবার এসেছিস তোরা, এবার তোদের দেখ কি করি। রাফা তেরে যেতে নিতে প্রত্যুষ হাত ধরে আটকে দেয়। চমকে যায় দুজনেই। প্রত্যুষ অপ্রস্তুত হয়ে দৃষ্টি এদিক ওদিক ঘোরায়। মেয়ের চোখ সাংঘাতিক। প্রত্যুষ নিজের মাস্ক ক্যাপ খুলতেই অফিসার শটান হয়ে দাঁড়িয়ে যায়। ভয়ে বারংবার ঢোক গিলতে থাকে। রাফা বাদে কেউই প্রত্যুষের মুখ দেখতে পায় না, কারণ তারা পেছনে। রাফা তো হাঁ হয়ে দেখছে। তার নেত্রীক্রাসের ছেলে তার সামনে দাঁড়িয়ে অবাক হওয়ারই কথা। তবে নিজেকে সামলে নেয় সে। প্রত্যুষ না দাঁড়িয়ে বলে ওঠে, নয়নকে নিয়ে আসুন। নিয়ে আসা হয় নয়নকে। রাফা দৌড়ে গিয়ে নয়নের এক হাত জড়িয়ে ধরে কেঁদে ওঠে। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। ব্যথায় শব্দ করে ওঠে নয়ন। চমকে যায় ওরা। শার্টের হাত উপরে ওঠাতেই চোখে পড়ে মারের দাগ। নয়নের বাবার চোখও ছলছল করে ওঠে। প্রত্যুষ এক পলক রাফার পানিতে ভরা চোখের দিকে তাকায়। শরীরে হিমশীতল শিহরণ বয়ে যায়। অজানা এক ব্যথা সে টের পাচ্ছে। হাত মুঠো করে ধরে নিজেকে সামলে নেয়। গম্ভীর কণ্ঠে বলে, কাল রাতে কি হয়েছিল নয়ন? রাফুকে খাবার দিয়ে আমি সোজা বাড়ির পথেই রওনা হই। 15 মিনিট লাগে। হঠাৎই অফিসারের গাড়ির সাথে ধাক্কা লাগে। মদ দেখে গাড়ি চালাচ্ছিল। আমি সেটা বলাই ধরে নিয়ে আসে। প্রতিবাদ করায় মেরেছেও আমাকে। ফ্যাস ফ্যাস কণ্ঠে কথাটা বলেই নয়ন মাথা নিচু করে নেয়। রাফার টলমলে চোখে একরাশ রাগ এসে হানা দেয়। প্রত্যুষকে পার্সোনালি চিনে না বলেই বাবাকে ফোন দেয় সে। এই অফিসের চাকরি যেন থাকে না আব্বা। আপনি জানেন ক্ষমতার জোরে আমি কিছু করি না। প্রথমে ভেবেছিলাম নয়নকে ছাড়িয়ে খানিকটা শাসিয়ে চলে যাব, কিন্তু না, এই অফিসার ক্ষমতা পেয়ে আমার বন্ধুকে বিনা কারণে মেরেছে আব্বা। ওর হাড্ডিগুড্ডি তো ভাঙতে চাই। এটা আমি নিজেই করব, বাকি কাজ আপনি করবেন। মাহাতিম খন্দকার কিছু বলতে পারে না। রাফা ফোন কেটে দিয়ে অফিসারের দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে দাঁড়িয়ে থাকে। প্রত্যুষের কি হলো সে জানে না। রাফার কথায় সায় জানিয়ে বলে ওঠে, ডান, আপনি যা বলেছেন তাই হবে, তবে নিজ হাতে মারাটা ক্যান্সেল। এটা আমার ওপর ছেড়ে দেন। রাফা অদ্ভুত চোখে প্রত্যুষের দিকে তাকায়। থতমত খেয়ে যায় প্রত্যুষ। হ্যাঁ রে প্রত্যুষ, প্রথম দেখায় একটা মেয়ের দৃষ্টিকে ভয় পাচ্ছিস তুই? কি অধপতন হলো তোর? রাফা প্রত্যুষের কথায় সায় জানিয়ে অফিসারের দিকে আঙুল উঁচিয়ে বলে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মুবাশিরা রাফা, নট মুবাশিরা খন্দকার রাফার নামটা বলতে থাকবি। রাফারা বেরিয়ে যায় থানা থেকে। প্রত্যুষ ধপ করে বসে পড়ে চেয়ারে। বুকটা তার ধরফর করছে। হৃদস্পন্দন বেড়ে চলছে প্রবল বেগে। যাকে দেখার জন্য আজকে এসেছিল তাকে দেখেছে, সাথে মনটাও নিয়ে নিয়েছে মেয়েটা। কি সাংঘাতিক চোখের দৃষ্টি, কি সাংঘাতিক মুখের বুলি, কি সর্বনাশ। চৈত্রের সর্বনাশ হলো তাহলে? বৈশাখ মাস হলো চৈত্রের কিছুটা প্রলম্বিত রূপ। গরমের তাপদাহে মানুষ শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে। এ মাস যেন অগ্নি বিকিরণের কাল। তবু প্রকৃতিতে বিচিত্র ফলের সমাহার নিয়ে আসে এই মাস। চারদিক উৎসব উৎসব ব্যাপার ঘটে। বৈশাখের শ্যামল সবুজ ও হরিদ্রাব্য সৌন্দর্যের সাক্ষাৎ পেয়ে কবি বলেছেন, এসো এসো হে বৈশাখ এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাও গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক। কবিতাটির সাথে যেন নয়ন নিজেকে খুঁজে পাচ্ছে। ভুলে গিয়েছে তার সাথে ঘটায় অ্যাক্সিডেন্টের কথা। কবির মতোই সে আবর্জনা ভেবে ফেলে দিয়েছে। মায়ের কান্নাগুলো বাষ্পের সাথে মিলিয়ে দিয়েছে। কিন্তু কিছু ঘটনা যে দাগ কেটেই যায়। মানুষ প্রকৃতিতে বেঁচে থাকলেও প্রকৃতির নানান রূপ মেনে নিতে পারে, তবে মানুষের নয়। ঘটনা জানাজানি হওয়ার পর নয়নের বাবার চাকরিটা চলে গেছে। হ্যাঁ রে দুনিয়া, ছেলের জন্য এখনও বাবাকে খেসারত দিতে হচ্ছে। যদিও পরে চাকরির জন্য ডেকেছিল, কিন্তু নয়নের বাবার আত্মসম্মান বোধ তাকে চাকরিতে ফিরে যেতে দেয়নি। পথে বসবে তবু আপোষ করবে না। নয়নের পরিবারও মিস্টার নাজমুলের সিদ্ধান্ত মেনে নিয়েছে, তবে বেশ ভুগতে হচ্ছে এতে। নয়ন প্রায় সুস্থ হয়ে উঠেছে। চেয়েছিল চাকরি করতে, মিস্টার নাজমুল শক্ত গলায় বলে দিয়েছে, পড়াশোনা না করলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এখন 2 টাকার ইনকাম করে সারা জীবন শেষ করার মানেই হয় না। দুবেলা খাওয়ালে তাই খেয়েই পড়তে হবে। নয়ন আর সাহস পায়নি।
কয়েকটা দিন ঘরের মধ্যেই কেটে গেল। বাইরের আলো বাতাস মাখতে ইচ্ছে করলেও যাওয়ার জো নেই। নয়নের মা ছেলেকে বাইরে যেতে দিবে না প্রপার সুস্থ না হওয়া পর্যন্ত। দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গা এলিয়ে দিল নয়ন। চোখ গেল ঔষধের পাতায়। পাতা সব খালি, ঔষধ শেষ। ঔষধের কথা মনে হতেই সেদিনের ভাবনায় চলে গেল। নয়নকে বাসায় রেখে রাফারা বাইরে চলে যায়। ডক্টরের সাথে পরামর্শ করে ঔষধ কিনে নেয়। ততক্ষণে নয়নের বাবার চাকরি যাওয়ার ঘটনা ওদের কানেও পৌঁছেছে। নিজেদের মধ্যে আলোচনা করে ঔষধগুলো গিফট পেপার দিয়ে মুড়িয়ে নেয়। মূলত নয়ন যাতে নিজেকে ছোট মনে না করে তাই এমন করা। নয়নের পরিবার ব্যাপারটা বুঝলেও কিছু বলেনি। অনেক দিন থেকে 5 জনকে চিনে, কিছু বললে হয়তো একযোগে কান্না করে দিত। অনেকটা সময় নয়নের সাথে থেকে ওরা চলে যায়। ওরা থাকলে নয়নের বিশ্রাম নেওয়া হবে না, প্রত্যেক দিনই এসে দেখে যেত। চেঁচামেচি শব্দ কানে আসতেই নয়ন নিজের ভাবনা থেকে বের হয়। দ্রুত পায়ে বাইরে যেতেই অবাক হয়ে যায় সে। রাফারা এসেছে, সাথে নিয়ে এসেছে এক ভ্যান মালামাল। ভুরু কুঁচকে আসে তার। নয়নের মা কিছু না বলে বসে আছে। রাফা তার পাশে গিয়ে বসে, কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আন্টি জানো, হোস্টেলের রান্না একদম ভালো না, একদম খেতে পারি না। নয়নের মা সরল চোখে তাকায়। রাফা কিছুটা নরম স্বরে বলে, নয়ন অসুস্থ বলে ভার্সিটি যায়নি কেউ, আড্ডাও দিতে পারছি না, তাই ভাবলাম এই বাড়িতে চলে আসি। আর একটা পিকনিকের ব্যবস্থা করলে কেমন হয়? আমার কথা শুনে সবগুলো নাচতে শুরু করলো। তারপর আর কি টিফিনের টাকাগুলো একসাথে করে এইটুকু নিয়ে এসেছি। তোমার হাতে রান্না কত মজা জানো আন্টি, ভাবছি মজা করে খাবো। তুমি তো মন খারাপ করেছো, থাক তাহলে চলে যাই। নয়নের মা কিছু বলে না। রাফার মাথায় আদুরেভাবে হাত বুলিয়ে রান্নাঘরে চলে যায়। রাফারা হৈ হৈ করে ওঠে। চাল ডাল মাছ মাংস সবজি মশলা সব নিয়ে এসেছে। 1 মাসের মতো চলবে। ওদের উদ্দেশ্যই ছিল বন্ধুর পরিবারের পাশে থাকা। নয়ন চুপচাপ বসে আছে। রিমা গিয়ে ওর পাশে বসল। এক হাত ধরে বলে উঠল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই, ও সেই জন্যই বন্ধুকে চাই। এখন তুই যদি ভবিষ্যতে সাহায্য করার ভয়ে আমাদের বন্ধু না ভাবিস, এ জীবন আমি রাখবো না। অনিক আমাকে ডিভোর্স দিল, এত কষ্ট পেতাম না যতটা এখন পেলাম। ওড়না দিয়ে মুখ ঢেকে গুনগুনিয়ে কান্নার ভান করতেই নয়ন ফিক করে হেসে দেয়। এই 5 জন মানুষ তার জীবনের একটা অংশ, সেখানে সামান্য বিষয়ে এমন করার কোনো মানেই হয় না। অন্যদিকে রাফা রিমার দিকে কটমট চোখে তাকিয়ে বলে ওঠে, রবীন্দ্রনাথ ঠাকুরেও বলেছেন, গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনই একটি বিশেষ জাতের গরু। তুই যেমন একটা গরু। রাফার দাঁড়ায় না, পায়ে থাকা জুতাটা রনির দিকে ঢিল মেরে রান্নাঘরে চলে যায়। জুতাটা গিয়ে লাগে রনির গালে। হাসিতে ফেটে পড়ে 4 জন। রনি পারে না, বোম মেরে উড়িয়ে দেয় সবাইকে। ওয়াশরুমে গিয়ে মাথায় পানি দিয়ে পায়চারি করতে থাকে। রাগ কমানোর ব্যবস্থা আর কি। কত বড় সাহস এই মেয়ের, তাকে জুতা মারে, এর শোধ সে নিবেই নিবে। মালাক হাবিবা দুজন একটু বেশি চুপচাপ স্বভাবের, তবে বন্ধুদের আড্ডার সময় না। হাবিবা রিমার দিকে সান্ত্বনার স্বরে বলে, ওটা গরু না, মানুষ হবে ছাগলি। এই তো রিমা গেল খেপে। এরা কি পেয়েছে তাকে? একজন গরু বলছে তো আরেকজন ছাগলি বলছে। আবার গুনগুনিয়ে কান্না করতে থাকে। মালাক হতাশ নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে ছোটে। অনেক কাজ, একা পারবে না আন্টি ভেবে হাবিবাও হাঁটা ধরে। রিমা কান্নার ভান ধরে পড়ে থাকে, মূলত কাজের থেকে বাঁচার অভিনয়। এক এক জন এক এক কাজ করায় খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আখি আজ দারুণ খুশি হয়েছে সবাইকে দেখে। তার বেশ ভালো লাগে ভাইয়ের বন্ধুদের। খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে কিছুক্ষণ গল্প করে যার যার নিজেদের গন্তব্যে চলে গেল। ওরা বাড়ি থেকে বের হওয়ার পরেই খবর আসে নয়নের বাবার চাকরি হয়ে গেছে, আগের বেতনের থেকে দ্বিগুণ বেতনে। নয়ন বুঝতে পারে এটা রাফার জন্যই হয়েছে, তবুও চুপচাপ থাকে। কিছু কিছু টপিক প্রকাশ পেয়ে গেলে একটা সম্পর্কে ইতস্তত বোধ চলে আসে, যা সে চায় না। রাফার জায়গায় থাকলে সে একই কাজ করত। নিজের কাছে নিজে পরিষ্কার থাকলে আর কিছু লাগে না। গম্ভীর হয়ে বসে আছে প্রত্যুষ। মনটা আজ তার ভালো নেই। তুমুল বেগে মন তার বেইমানি করছে। অন্যের জন্য ভাবার দরকারটা কি? প্রচণ্ড রকমভাবে ফেসে গেছে সে।
অগ্নিরূপ চোখটাই তার সর্বনাশ করে দিয়েছে। কাউকেই কথাটি শেয়ার করতে পারছে না। মাকে তো গলা উঁচিয়ে বলে দিয়েছে তার সর্বনাশ হতে ঢের বাকি। কয়েকদিনের মাঝেই রেকর্ড যে ভেঙে যাবে, সে যদি জানত কশ্চিনকালেও মাকে বলতো না। এই নিয়ে চিন্তিত সে, ঘুমাতেও পারে না। চোখ বন্ধ করলেই গোল গোল চোখ দুটো তাকে তাড়া করে। তবু চেষ্টা করলো একটু ঘুমানোর। না, এ তো মহাজ্বালা। হ্যাস্ত করতেই হবে, না হলে তাকে অকালেই পাগলাগারদের সিট বুকিং করতে হবে। ধপাধপ পা ফেলে মায়ের রুমের দিকে হাঁটা ধরল প্রত্যুষ। বুকটা কেমন টিপ টিপ করছে। গল্পের বই পড়ছিল মিসেস আমিনাতুন নিসা। হঠাৎ দৃষ্টি ঘোরানোই দরজায় ছেলেকে পায়চারি করতে দেখে তিনি হাসলেন। ছেলের মুখ দেখে বুঝতে পেরেছেন তার ছেলে টেনশনে আছে। গম্ভীর স্বরে ডেকে উঠলেন, ভেতরে এসো ভোর। প্রত্যুষ কিছুটা চমকেছে বটে, তবে মায়ের সামনে নার্ভাস হলে চলবে না ভেবে সিনা টানটান করে দাঁড়ালো। ঘরে ঢুকে চুপ করে বসে রইল। একসময় মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকাতেই মিসেস আমিনাতুন নিসা বলে উঠলেন, কি সর্বনাশ আব্বা, তোমার চোখে তো সর্বনাশ দেখতে পাচ্ছি। প্রত্যুষের দৃষ্টি আরও অসহায় হয়ে যায়। তার মাও বুঝে ফেলল এবার আর লুকোনোর কিছু নেই ভেবেই উদাস কণ্ঠে বলে উঠল, তোমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই আমার সর্বনাশ ডেকে এনেছে আম্মু। কে বলেছিল চৈত্র মাস নিয়ে অমন কবিতা লিখতে? হাসিতে ফেটে পড়লেন মিসেস আমিরাতুন নিসা। কিছুটা আন্দাজ সে করে নিয়েছে, তবে শিওর হতে হবে। মুস্কি হেসে বললেন, কে আমার ছেলের এমন ক্ষতি করলো বলো তো? মুবাশশিরা খন্দকার রাফা, মাহাতিম আঙ্কেলের মেয়ে। আম্মু, কি সাংঘাতিক মেয়ে! চোখের দৃষ্টি কতটা তুখর, একদম হৃদস্পন্দন থামিয়ে দিতে পারে। প্রত্যুষের কথায় মিসেস আমিরাতুন নিসার মুখে হাসি বিস্তর হলো। তার চাওয়া যে উপরওয়ালা এভাবে পূরণ করবে সে তো ভাবতেও পারেনি। এখন আর ছেলের থেকে লুকোনোর কিছু নেই ভেবে কিছু কথা মনের মধ্যে সাজালো। অভিজ্ঞ কণ্ঠে বলল, আজ আর তোমার কাছে লুকাবো না ভোর। তোমার জন্য আমি রাফাকে ঠিক করেছিলাম। তুমি যেদিন রাফার লক্ষ্যের কথা বললে আমার চিনতে একটু ভুল হয়নি। মাহাতিম ভাইয়ের সাথে আগে এটা নিয়ে কথা হয়েছিল। তিনিও বলেছেন ছেলেমেয়ে যদি রাজি থাকে আপত্তি করার মানেই হয় না। এখন তোমাকে রাফার মন জয় করতে হবে। কি পারবে না? প্রত্যুষের চোখ খুশিতে চকচক করে ওঠে। অর্ধেক লাইসেন্স পেয়ে গেছে সে। আর কি লাগে? কোনো বাধাই নেই, শুধু অপেক্ষা রাফার মনের। মিসেস আমিরাতুন নিসা আবার বললেন, তুমি চাইলে আকত করে রাখতে পারো। রাফা তার বাবাকে প্রচণ্ড ভালোবাসে, তার কথাতেই রাজি হবে। না আম্মু, আমি যতদূর দেখলাম রাফা নিজেও রাজনীতির সাথে জড়িত থাকতে চায়। সংস্থাও খুলেছে দেখলাম নারীদের নিয়ে। হয়তো ওর উদ্দেশ্য বাবার সাহায্য ছাড়া নিজের একটা পরিচিতি গড়ে তোলা, যার সাহায্যে সে তার নেত্রী ক্রাশের সাথে ঘুরতে যেতে পারবে। আমি চাই না ও ওর লক্ষ্য থেকে সরে যাক। খুশি হলেন মিসেস আমিরাতুন নিসা, তবে তার মাথায় চলছে অন্য কিছু। বৈধ সম্পর্কের মায়া একটু বেশি থাকে। সে চায় না ছেলে কষ্ট পাক। ঠিক তো আব্বা, ওর লক্ষ্য পূরণ হোক, তবে বিয়েটাও হোক। আমি আকদে থাকবো না, আর রাফাও জানবে না তার ইচ্ছে সম্পর্কে আমরা জানি। যেদিন সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে সেদিনই ধুমধাম করে ঘরে তুলব। অবৈধ সম্পর্কের থেকে বৈধ সম্পর্কের সূচনা ভালো। প্রত্যুষ কিছুক্ষণ ভাবল, মায়ের কথায় সায় জানিয়ে সে চলে গেল নিজের ঘরে। মিসেস আমিরাতুন নিসা খুশিতে গভীর রাত ভুলে গিয়ে ফোন করলেন মাহাতিম খন্দকারকে। নিজেদের মধ্যে আলাপচারিতা শেষে সিদ্ধান্ত নিয়ে দুজনে তৃপ্তির হাসি দিলেন। দরজায় দাঁড়িয়ে কথাগুলো শুনে প্রত্যুষ খুশিতে লাফিয়ে ওঠে। মায়ের কাছে ধরা পড়ে গিয়ে মুখ লুকিয়ে নিজের ঘরে চলে যায়। আজ যেন মা ছেলের জন্য অত্যন্ত খুশির দিন। মাহাতিম খন্দকারও স্ত্রীকে ঘুম থেকে তুলে খুশির খবর দিতে ভুললেন না। আহা আনন্দ! ঘরে গিয়ে প্রত্যুষ কিছুক্ষণ থম মেরে বসে থাকে। এত কেন সুখী সুখী লাগছে তার। কয়েকবার রাফা নামটা আওড়ালো সে। ফোনের ওয়ালপেপারে স্থান পেয়েছে রাফার হাস্যোজ্জ্বল ছবি। এই ছবিটা সে কৌশলে অনিককে দিয়ে রিমার কাছ থেকে নিয়েছে। প্রত্যুষ কিছুক্ষণ একইভাবে তাকিয়ে রইল ছবিটার দিকে। হৃদয়ে যে প্রশান্তির ছোঁয়াটের পাশে প্রত্যুষ রাফার একটা নামও দিয়ে দিল, সুখহৃদ। নতুন নতুন প্রেমে পড়ার সুখী অন্যরকম। রাফা হেঁটে চলছে আপন মনে। মনটা তার আজ একটু বেশি ভালো।
ভার্সিটিতে যাচ্ছে সে। প্রায় অনেকগুলো দিন পর ভার্সিটিতে যাচ্ছে সে, তাই মনটা তার ফুরফুরে লাগছে। তবে ভার্সিটি আজ একটু বেশি নীরব। কারণ খুঁজে পেল না সে। পা চালিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরল। কি হয়েছে জানতে হবে। রাফার বন্ধু মহলও আজ চুপচাপ বসে আছে। ভুরু কুঁচকে একটু শব্দ করেই বসল রাফা। নড়ে চড়ে উঠল বন্ধু মহল। হাবিবা বিচলিত কণ্ঠে বলে উঠল, ফোন ধরছিলি না কেন? কতবার ফোন দিয়েছি। ফোন সাইলেন্ট ছিল, দেখিনি, পরে হুট করে বন্ধ হয়ে গেল। কি হয়েছে আজ? সবাই এত চুপচাপ কেন? রাফার কথায় সবাই হতাশ নিঃশ্বাস ফেলল। মালাক টেবিল ছেড়ে উঠতে উঠতে বলল, কিছুই হয়নি, তুই চল, আজ আমরা ক্লাস করব না। আজব বিহেভ করছিস কেন তোরা? কি হয়েছে ক্লিয়ার করে বল। রাফা রেগে যাচ্ছে দেখে সবাই চুপ রইল। রিমা রাফার আরেকটু কাছে ঘেঁষে বলল, তুই মাথা ঠান্ডা রাখ। এতদিন ভার্সিটি আসিনি, অনেক কাহিনী ঘটে গেছে। কাল নাকি নিবিড় ভাই একটা ছেলের সাথে মারপিট করেছে তোর জন্য। ছেলেটা নাকি তোকে পছন্দ করে। প্রিন্সিপাল স্যার দেখে ফেলেছে এটা। এখন নোটিশ দিয়েছে 10টায় 3 জনের অভিভাবককে নিয়ে হলরুমে যেতে। রিমার কথায় রাফা একদম শান্ত হয়ে গেল। সে ভাবেনি এমন কিছু হবে কখনো। তার এখানে দোষ কোথায়? সে মোটেও অভিভাবক আনবে না, দুনিয়া উল্টে গেলেও না। যেহেতু তার কোনো দোষ নেই, সে কেন আসামির মতো বাবা মাকে কাঠ গড়ায় দাঁড় করাবে? প্রশ্নই আসে না। এখানে আমাকে কেন টানছে? দুটো ছেলে মারপিট করেছে, সেখানে আমি কি করতে পারি? আব্বাকে কিছুতেই আনবো না এখানে। একটা সম্মান আছে ওনার, এখানে আমি দোষ না করেও কেন অভিভাবক আনবো? কিছু করার নেই রাফু, তোকে নিয়ে যেহেতু সমস্যাটা হয়েছে তাই তোকেও যেতে হবে। চল আমরাও যাব, 5 মিনিট সময় আছে। রাফার কথার প্রেক্ষিতে কথাটা বলে রনি উঠে দাঁড়ালো। রাফাও দীর্ঘশ্বাস ফেলে ওদের পিছু নিল। সমস্যা ছাড়া কিছুই হচ্ছে না দেখছি। কোনো না কোনো ঝামেলায় ফেসে যাচ্ছে সে। ঠোঁট কামড়ে ধরল রাফা। ভয় করছে তার, কি করে সামলাবে এসব। তাকে যদি কেউ কটু কথা বলে সে সহ্য করতে পারবে? চাইছে না প্রফেসরদের নিজের রাগ দেখাতে, অসম্মান করা হবে তাতে। নয়ন শক্ত করে রাফার হাত আঁকড়ে ধরল। হাসল রাফা। তার বন্ধুরা থাকতে কিছুই হবে না তার। ভার্সিটির হলরুমে গম্ভীর মুখে বসে আছে প্রত্যুষ। সভাপতি হওয়ায় তাকেও খবর দেয়া হয়েছে। তারই দলের 2 জন ছেলে কোনো এক মেয়ের জন্য মারপিট করে নিজেদের রক্তাক্ত করেছে। এটুকুই জানে সে। দাঁতে দাঁত চেপে বসে আছে, ভেতরে ভেতরে রেগে ফেটে পড়লেও বাইরের কাউকে বুঝতে দিচ্ছে না। নিবিড় আর ফাহিমের বাবা মাও এসেছে। সবাই অপেক্ষা করছে রাফার জন্য। এমন সময় মেয়েলি কণ্ঠের সালাম শুনে সবাই দরজায় তাকালো। পরিস্থিতি যেন আরো গম্ভীর হয়ে গেল রাফার সাথে কোনো অভিভাবক না দেখে। অন্যদিকে প্রত্যুষ অবাক হয়ে তাকিয়ে আছে রাফার দিকে। এ যে তার সুহৃদ। রাগটা যেন আরো বেড়ে গেল তার, তবে চেপে গেল। সুযোগ বুঝে রাগের শোধ নিবে সে। রাফাকে দেখে প্রিন্সিপাল স্যার বলল, তোমার অভিভাবক কই? আমার অপরাধ? অভিভাবক কেন আনবো দয়া করে যদি বলতেন। ভুরু কুচকালেন প্রিন্সিপাল। মেয়ে কি কিছু জানে না নাকি ভান করছে? আরেকজন প্রফেসর বলে ওঠে, আপনি কিছু জানেন না নাকি জেনেও ভান করছেন? অভিভাবক নিয়ে আসার কথা ছিল। জি অবশ্যই আমি জানি স্যার। আমি কখন বললাম জানি না? এত বড় ঘটনা ঘটেছে, ভার্সিটি সবাই জানে। আমি তো ভার্সিটির বাইরে নই। আমি জানতে চেয়েছি আমার অপরাধটা কি। মারপিট করেছে 2 জন ছেলে, আমি তাতে কি করতে পারি? রাফার স্কিল দেখে বেশ অবাক হলেন সবাই। প্রত্যুষ গম্ভীর হয়ে রাফার দিকে তাকিয়ে আছে। রাফা এখনও প্রত্যুষকে দেখেনি। প্রিন্সিপাল স্যার বললেন, তোমাকে নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে রাফা? ও আচ্ছা, তো আমি কি ওনাদের বলেছি আমার জন্য মারপিট করতে? ঘাবড়ে গেলেন প্রিন্সিপাল। এর কথায় তেজ এত প্রখর কেন? রাফা এক পলক নিবিড় ফাহিমের দিকে তাকালো। দুজনের লজ্জায় মাথা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। রাগ যেন রিরি করে বাড়ছে তার। দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই ছেলে দুটোর মধ্যে একজনকে আমি চিনি, যে বিগত কয়েকদিন ধরে আমাকে প্রপোজ করে যাচ্ছে। আমি হাসি মুখে রিজেক্ট করে যাচ্ছি। আরেকজনকে তো আমি চিনি না। এখন তারা যদি আমার জন্য মারপিট করে, আমি এতে কি করতে পারি একটু বলবেন স্যার? এই মেয়ে, এত কথা বলছো কেন তুমি? তোমার অবদান না থাকলেই হুট করে মারপিট করবে কেন? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বাবা মা শিক্ষা দেয়নি?
ফিজিক্স প্রফেসরের ধমকে কেঁপে ওঠে রাফা, চোখ ছলছল করে ওঠে তার। এভাবে ধমক তাকে কেউ দেয়নি, তার ওপর বাবা মা তুলে কথা বলছে। চোখের পানি আড়াল করতে মাথা নিচু করে নেয় সে। দাঁড়িয়ে যায় প্রত্যুষ, চোখ বুজে বুকের চিনচিন ব্যথা সহ্য করে নেয়। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এবার একটু বেশি হচ্ছে না? আমাকে আগে কেন জানানো হয়নি ঘটনাটা? যারা মারপিট করছে তাদের প্রশ্ন না করে মেয়েটিকে কেন প্রশ্ন করছেন আপনারা? আমার জানা মতে মেয়েটি তো বিগত কয়েকদিন ধরে ভার্সিটি আসে না। বিচার কাজে বসার আগে খোঁজ নেওয়া উচিত ছিল না? এভাবে নিজেদের অনভিজ্ঞতার পরিচয় দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? থমথমে হয়ে গেল পরিবেশ। রাফা ফট করে চোখ তুলে প্রত্যুষকে দেখে অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হয়েছে তার সম্পর্কে এই লোক জানে কি করে। প্রত্যুষের তীক্ষ্ণ দৃষ্টি এখনও রাফার দিকেই। ঈষৎ কেঁপে ওঠে রাফা, পাশে থাকা মালাকের হাত শক্ত করে চেপে ধরে। ওরা নিজেরাও অবাক হয়েছে। নিবিড়, ফাহিম এবার ভয়ে কাঁপছে। এতক্ষণ শান্ত ছিল বলে ভেবেছে কিছু হবে না, এখন ব্যাপারটা পুরো উল্টে গেল। প্রিন্সিপাল স্যার ব্যাপারটা বুঝতে পেরে বলে ওঠে, রাফা তুমি ক্লাসে যাও। রাফা চলে যেতে নিবে, প্রত্যুষ চোখ রাঙায়। থেমে যায় রাফা, লোকটা এমন ব্যবহার করছে কেন? সেও বা লোকটার কথা মানছে কেন? প্রত্যুষ ভাবলেশ বলে ওঠে, এখন কেন যাবে? আগে আপনার ভেবে কাজ করা উচিত ছিল। প্রফেসরদের কথার ধরন এমন হয় না মিস্টার আমির। বাবা মা নিয়ে যেহেতু কথা উঠছেই, অবশ্যই রাফার বাবা আসবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। কথাগুলো বলতে বলতেই নিজের চেয়ার ছেড়ে নিবিড় ফাহিমের দিকে এগিয়ে আসে। ফিজিক্স প্রফেসর মিস্টার আমির রাফার দিকে রাগে দৃষ্টি ফেলে চুপ হয়ে যায়। সত্য ঘটনায় A to Z জানতে চাই। দুজনে মাথা নিচু করে নেয়। প্রত্যুষের রাগ যেন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এদের জন্যই তো তার সুখহৃদের চোখে জল এসেছে। মানতে পারছে না যেন। প্রত্যুষের রাগী ফেস দেখে ফাহিম মিনমিনিয়ে বলে ওঠে, ভাই আমি রাফাকে পছন্দ করি, নিবিড়ও পছন্দ করে। প্রপোজ করেছে অনেকবার, রাফাও ফিরিয়ে দিয়েছে। এখন নিবিড় সারা ভার্সিটি ছড়িয়ে বেড়াচ্ছে। রাফা তার গার্লফ্রেন্ড, তার দিকে যেন কেউ না তাকায়। আমার রাগ হয় কারণ আমিও রাফাকে পছন্দ করি। এটা বলতেই নিবিড় আমাকে মারতে আসে। এভাবে কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি পর্যন্ত চলে যায়। চোখ বুঝে নেয় প্রত্যুষ। পুরো হলরুমে নজর বুলায়। প্রিন্সিপাল স্যার মাথা নিচু করে বসে আছে। প্রত্যুষ তাচ্ছিল্যে হেসে বলল, মেয়ের শিক্ষায় আসলেই প্রবলেম আছে, না হলে এত ভালো দেখতে ছেলেকে রিজেক্ট করে দেয়। দেশের নাগরিক হয়েও নিজের মতামত প্রকাশ করতে যায়, নিজের অপরাধ জানতে চায়। সব প্রফেসরই মাথা নিচু করে নেয়। সত্যি বলতে ক্ষমতাটাই এখন মেন। নিবিড় ফাহিম রাজনীতি করে বলে রাফাকে অহেতুক হ্যারেস করছে। যদি রাফার পরিচয় জানতো তাহলে হয়তো এখানে ডাকার সাহসও হতো না। রাফা প্রত্যুষকে দেখে চলছে, সে চাইলেও এমনভাবে সমস্যাটা সলভ করতে পারতো না। তার হয়ে কেমন সমস্যা একটুতেই সলভ করে দিল। প্রত্যুষ সরল চোখে রাফার দিকে তাকালো। রাফা চোখ নামিয়ে নেয়। দৃষ্টিতে কি আছে কে জানে, সাংঘাতিক ব্যাপার। রাফা আজ ক্লাস করতে হবে না, আপনার বাবা মনে হয় ভার্সিটিতে চলে এসেছে। একদম বাবার সাথে বাসায় ফিরবেন কেমন? বিষয়ে হতবাক রাফা। কি সুন্দর উক্তি, কেমন আদুরে শোনালো কথাগুলো। রাফার দ্বিরুক্ত করার ইচ্ছে হলো না, কে জানে লোকটার বলায় কি আছে। মাথা নেড়ে সায় জানিয়ে পা বাড়াতে হুড়মুড় করে হলের রুমে ঢুকলো মাহাতিম খন্দকার। তাকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। তিনি এসে রাফাকে জড়িয়ে ধরেন। রাফার খুব কান্না পায়। অনেক সময় ভাবে এমন ইমোশন নিয়ে সে রাজনীতি করবে, জবাবই তো ভালো করে দিতে পারে না। পরে ভাবে আরেকটু বড় হই, অনেক কিছু শিখার আছে, তারপর সব পারবো। মাহাতিম খন্দকার মেয়ের চোখের পানি দেখে মুখ ঘুরিয়ে নেয়। তীক্ষ্ণ চোখে নিবিড়ের দিকে তাকায়। ঘাবড়ে যায় নিবিড়। মাহাতিম খন্দকার প্রিন্সিপালের দিকে অপ্রসন্ন দৃষ্টি ফেলে বলে, আমি নিজের ক্ষমতার বড়াই কখনো করিনি, আমার মেয়েও তেমনটাই হয়েছে। সাধারণভাবে থাকতে পছন্দ করে, তবে আপনাদের ব্যবহারে খুব হতাশ হয়েছি আমি। একজন এমপি হিসেবে নয়, একজন বাবা হিসেবে। আপনারা হলেন শিক্ষিত মানুষ, মানুষ গঠনের কারিগর। সেখানে আপনাদের কাছেও যদি ছেলেমেয়ের পার্থক্য, সমাজের প্রচলিত রীতি সব কিছুতে মেয়েদের দোষ থাকবেই, এমন ব্যবহার পেতে হয়, কিছুই বলার নেই আমার। আমি চাইব ছেলে দুটোর ভুলের ওপর যতটুকু শাস্তি প্রযোজ্য ততটুকুই যেন পায়। আসি। সালাম দিয়ে রাফার হাত ধরে বেরিয়ে যায় সে। হলরুমে উপস্থিত প্রত্যুষ বাদে সবার দৃষ্টি নিচু হয়ে যায়।
আজ একটা শিক্ষা পেল সবাই। মনে হয় না এরকম ভুল আর হবে ভবিষ্যতে। প্রত্যুষ দুজনের দিকে তাকিয়ে মনে নীরব আগুনের স্ফুলিঙ্গ চোখ দিয়ে বর্ষণ করে চলে যায়। অন্যদিকে নীরব শখটা এখনো নিতে পারেনি, ঘুণাক্ষরও টের পায়নি ভালোবাসার অভিনয় করা মেয়েটি এমপির মেয়ে। কতটা সিম্পলভাবে চলাফেরা করে, অথচ নিজে একটু রাজনীতিতে যোগ দিয়েছে কিনা দেয়নি, পাওয়ার দেখাতে ভুলে না। হায়ের জীবনচিত্র। প্রকৃতির শান্ত নিস্তব্ধ রূপ, আকাশে নিঃসঙ্গ চন্দ্রপ্রভাকে সাথ দিতে অসংখ্য তারকারাজির আবির্ভাব হয়েছে। আকাশটাকে যেন কোনো স্বর্গরাজ্য মনে হচ্ছে। বাগান থেকে ভেসে আসছে হিমচাপা ফুলের মিষ্টি সুবাস। মৃদু বাতাসে গাছের পাতা নড়ছে। বাতাসের বেগটা একটু জোরালো হতেই খসে পড়ছে শুকনো পাতাগুলো। বাগানে হাঁটছে রাফা। তাদের বাগানটা একটু বেশি বড়। বাগানের ঠিক মাঝ বরাবর বিশাল আকৃতির কৃষ্ণচূড়া গাছ। সবুজ পাতাগুলোর ফাঁকে ফাঁকে রক্তিম ফুলগুলো উকি দিচ্ছে। গাছের নিচেও কৃষ্ণচূড়া ফুলে ভরে গেছে। অদ্ভুত সুন্দর লাগছে রাতের দৃশ্যটা। চারপাশের এত এত লাইটিং, মনে হচ্ছে না রাত না দিন। কৃষ্ণচূড়া গাছ ঘেঁষেই দুটো দোলনা রাখা। রাফা উদাস মনে দোলনায় বসে, দৃষ্টি তার শূন্যে। ভার্সিটির ঘটনাটা সে ভুলতে পারছে না। বারবার ফিজিক্স প্রফেসরের কথাটা কানে বাজছে। সে তো এমন না, এরকম কথা সে গায়ে মাখে না। হয়তো বাবা মাকে সে একটু বেশি ভালোবাসে বলে এমন লাগছে। রাফা দীর্ঘশ্বাস ফেলে হিমচাপা ফুল গাছগুলোর দিকে নজর দেয়। ফুল তোলার ইচ্ছে পোষণ করলেও উঠতে হবে বলে মাথা খাটায় না সেদিকে। চোখ বন্ধ করে দোল খেতে থাকে সে। হুট করে চোখের পাতায় প্রত্যুষের গম্ভীর তীক্ষ্ণ চাহনিটা ভেসে ওঠে। চমকে চোখ খুলে দোলনায় দুপা তুলে বসে রাফা। জোরে দম নিয়ে এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে থাকে। লোকটার চাহনি সাংঘাতিক, যেন এক পলকেই ভেতরকার কলিজা ফুসফুসের সন্ধান দেখে নিবে। হাতে থাকা ফোনটার দিকে চোখ যেতে মুচকি হাসে। একটু ফোনে ডুবে থাকা যাক, কিন্তু ভাবনাটা ফুলফিল করতে পারে না। তার আগে প্রকট শব্দে মেসেজ টুন বেজে ওঠে। ভেসে ওঠে ঠান্ডা অথচ কম্পন সৃষ্টিকারী কিছু ভয়ানক উক্তি। যারা তোমার কথা ভাবে না তাদেরকে নিজ ভাবনায় অহেতুক ফেলে রাখার দরকার মনে করছি না। মাথাটা পড়াশোনায় খাটাতে পারো, আপাতত ফেল করা থেকে বেঁচে যাবে। ভুলে যাও কিছু স্মৃতি, আঁকড়ে ধরো কিছু গীতি। কেউ হয়তো তোমার উদাসীনতার ভাব দেখে ভেতর থেকে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। কারো হয়তো সাংঘাতিক নয়ন যুগলে অশ্রুর রেশ পেলে বুকের চিনচিনে ব্যথাটা বাড়তে বাড়তে সারা শরীরে অসুখ সৃষ্টি করে। তাই সাবধান, সর্বনাশ হয়ে যাবে। রাফা হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। কে এমন মেসেজ পাঠালো? তার এই নম্বর বন্ধু মহল ও তার বাবা মা ছাড়া কেউ জানে না। তাহলে রাফা নিজের শরীরের কম্পন অনুভব করে। কি আশ্চর্য, কি আশ্চর্য! কাঁপাকাঁপির কি আছে এখানে? কথাগুলো বিড়বিড় করে বলে বিরক্তি নিয়ে দোলনা থেকে নেমে দাঁড়ায় সে। আর ভালো লাগছে না, পা চালিয়ে ভেতরে চলে যায়। রাফা ভেতরে চলে যেতেই গেট পেরিয়ে বাইরে চলে যায় প্রত্যুষ। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে রাফাকেই দেখছিল সে। 1 ঘন্টা হলো সে এসেছে খন্দকার বাড়িতে। মাহাতিম খন্দকারই তাকে ডেকেছিল। রাফাকে দেখার সুযোগটা মিস করতে চায়নি, তাই জলদি কাজ সেরেই চলে এসেছে। আশাটাও তার সার্থক হয়েছে। এখন তার সুখ হৃদ, মন খারাপ না করে মেসেজের মানুষটাকে নিয়ে ভেবে যাবে। রাফার বেলকনির দিকে তাকিয়ে হালকা হেসে বাইক স্টার্ট দেয়। মুহূর্তেই খন্দকার বাড়ি ছাড়িয়ে বড় রাস্তা ধরে ছুটতে থাকে বাইক। ঠোঁটের কোণে বিরাজমান মুচকি হাসি। সুখ সুখ অনুভূতিটা মারাত্মক প্রশান্তি রয়েছে। ভেতরে ঢুকতেই মাহাতিম খন্দকার মেয়েকে ডাকলেন। রাফা মিষ্টি হেসে বাবার গা ঘেঁষে সোফায় বসে পড়ল। মাহাতিম খন্দকার কিছু বলছেন না, ইতস্তত করছেন। মেয়ে যদি তাকে ভুল বোঝে, ভয় করছে তার। রাফা বাবার দিকে তাকে ভুরু কুঁচকালো। এমন করছো কেন? আমাকে কিছু বলবেন আব্বা? জোরে নিঃশ্বাস নিলেন মাহাতিম খন্দকার। কিছুক্ষণ চুপ থেকে নিজের মতোই কথাগুলো গুছিয়ে নিলেন। আপনার কি কোনো পছন্দ আছে আম্মা? আপনাকে তো নিবিড়ের কথা বলছিলাম আব্বা। ওটা জাস্ট টাইম পাসই বলে, যদিও ব্যাপারটা আমি পরে বুঝেছি। আমার কোনো পছন্দ নেই আব্বা। হঠাৎ এসে বলছেন কেন? রাফার সহজ স্বীকারোক্তিতে মাহাতিম খন্দকার হাসলেন। মেয়ে তার সর্বত্র স্পষ্টভাষী। নিবিড়ের কথাটাও তাকে সরাসরি বলেছিল।
তাই তো না বকে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন মেয়েকে, না হলে হয়তো নিবিড়ের ফাঁদে আবার পড়ত। মাহতিম খন্দকার মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমি জানি আপনার এখন বিয়ের বয়স হয় নাই, আপনার অনেক প্ল্যান আছে, তবে আমাকে ভরসা করেন তো আম্মা, আমি আপনার খারাপ চাইব না কখনো। আপনাকে না জেনে বিয়ে ঠিক করেছি, আপনি কষ্ট পাবেন না আম্মা। ছেলের সাথে একবার দেখা করেন, ভালো না লাগলে নিষেধ করে দিব। আপনি কি কষ্ট পেয়েছেন আম্মা? রাফা অবাক হয়ে বাবার দিকে তাকালো। কি আশ্চর্য, আজ যে সারাদিনটাই কি তার আশ্চর্য হওয়ার দিন। তার বাবা কত সুন্দর করে প্রস্তাব রাখলো তার কাছে। অন্য কেউ হলে হয়তো কোনো রকম বলে তোড়জোড় শুরু করত। সে তার বাবাকে সবচেয়ে বেশি ভরসা করে। কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমি কষ্ট পাইনি আব্বা, আপনি বিচলিত হবেন না। আমার জীবনে প্রথম পুরুষ আপনি, যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আপনি আমার সর্বপ্রথম ভরসার জায়গা আব্বা। আমি বিশ্বাস করি আপনি আমার জন্য বেস্টটাই চুজ করবেন। আপনার পছন্দের পাত্র আপনার মতোই হবে, আমার ভরসা আছে। তাই দেখতে হবে না, আপনি আপনার মতো ব্যবস্থা করুন। তবে আমার লক্ষ্য সম্পর্কে তারা যেন না জানে আব্বা, এটা একান্তই আমার। মেয়ের কথায় চোখ দুটো ছলছল করে উঠল মাহাতিম খন্দকারের। এতটা ভরসা করে তার মেয়ে সে ভাবতেও পারেনি। তার শিক্ষায় যে কোনো ভুল নেই সে খুব ভালো করে বুঝতে পারছে। রাফার ললাটে পরম যত্নে চুম্বন দিয়ে খানিক হাসলেন। বাবার আদরে রাফার মনটাও পুলকিত হয়ে যায়। সে বিশ্বাস করে বাবা মার মতো সন্তানের ভালো আর কেউ চাইবে না। ছেলের সম্পর্কে জানবেন না আম্মা? অবশ্যই জানবো আব্বা। আমার জীবনসঙ্গীকে না জেনে গ্রহণ করব নাকি? তাকেও তো বুঝতে হবে মাহাতিম খন্দকারের মেয়ে কেমন। কবে দেখা করতে হবে আব্বা? মেয়ের কথার ধরনে মাহাতিম খন্দকার শব্দ করে হাসলেন। মেয়েকে অবাক করে দিতে সে আর পরিচয় দিল না। নিজেও মেয়ের সাথে তাল মিলিয়ে বলে উঠল, অবশ্যই বুঝতে হবে আমার মেয়ে কেমন। কালকে বিকেলে দেখা করবেন। আপনাকে কিছুই করতে হবে না, গাড়ি করে যাবেন আর ছেলে আপনাকে খুঁজে নিবে। কালকের জন্য প্রস্তুত হন আম্মা। রাফা মাথা নেড়ে সায়জা নিয়ে ভেতরে চলে গেল। প্রত্যেকটা মেয়েরই বিয়ে সংসার নিয়ে স্বপ্ন থাকে, সেও তার ব্যতিক্রম নয়। তারও অনেক অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করার জন্য উপযুক্ত কিনা সেটাই দেখার বিষয়। কিছুক্ষণ ভাবল রাফা, তারপর ঘর থেকে জোরে বলে উঠল, আমার বন্ধুদের নিয়ে যাব আব্বা, আপনি ওনাকে কিছু বলবেন না কিন্তু। মেয়ের মনের কথা বুঝতে দেরি লাগলো না মাহাতিম খন্দকারের। তিনিও আর দ্বিরুক্ত করলেন না। ছেলে মেয়ে দুজনের উপরেই তার পূর্ণ বিশ্বাস আছে, সে কখনোই ঠকবে না। বিস্তর হাসি দিয়ে নিজেও সায় জানালো। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে স্বামীর খুশি মুখটা দেখেছিলেন মিসেস রাবেয়া। স্বামী মেয়ে দুজন তার কলিজার অংশ। তাদের খুশি দেখলে নিজেও প্রশান্তিতে থাকেন। মুচকি হেসে নিজের রান্নায় মন দেয়। রান্নার হাত তার বরাবরই ভালো। মেয়েকে মন ভরে খাওয়াবেন আজ। মন তার বড্ড ভালো আজ। ব্যস্ত পায়ে পায়চারি করছে প্রত্যুষ। মনে হচ্ছে টেনশনে তার মাথাটাই শরীর থেকে আলাদা হয়ে ভুবনে গড়াগড়ি খাবে। খাবারও ভালো করে খেতে পারেনি, কি এক মহা জ্বালা। প্রত্যুষ কামডাউন, যা হবার হবেই, যে তোর হবেই তোরই থাকবে, এত টেনশনের কি আছে। আপন মনে কথাগুলো বিড়বিড় করে বিছানায় দুপা তুলে বসলো। পা সুরসুর করছে তার। আবার পায়চারি শুরু করলো। কি আজব প্রত্যুষ, তোর বিয়ে, তোর টেনশন হবে না? মেয়ে যদি তোকে রিজেক্ট করে তুই তো দেবদাস হয়ে যাবি। কি সর্বনাশ। কথাগুলো বিড়বিড় করে আর নিজের ঘরে থাকতে পারল না। এই টেনশনের একটাই সমাধান, খবরটা শুনতে হবে। মায়ের ঘরে উকি দিতেই শুনতে পেল হাসির শব্দ। খুশিতে চকচক করে উঠল তার চোখ। হাসছে যেহেতু তাহলে ফাইনাল। পরবর্তী কথা শোনার জন্য কান পাততে ভেসে আসলো। ভাই এবার বলেন, মেয়ে কি বলল? দ্বিমত করেনি তো? মিসেস আমিনাতুন নিসার কপালেও খানিকটা চিন্তার ভাঁজ পড়ল। ছেলের সর্বনাশ তো হয়ে গেছে, মেয়ে রাজি না হলে কী যে হবে। হঠাৎই দরজায় চোখ যেতেই চোখ ছোট হয়ে আসে তার। জোরে হাসতে গিয়েও মুখ চেপে হাসে। তার ছেলে প্রেমে পড়ে ভুলে গেছে তাদের দরজাটা শুভ্র রঙের। উকি দিলে স্পষ্ট বোঝা যায়। বুদ্ধি করে তিনি ফোনটা লাউডে দিলেন। আপা, আমি কি বলবো আপনি শুনে নিন, মেয়ে আমার কি বলেছে। মাহাতিম খন্দকার কথাটা বলে নিজের বাম হাতে রাখা ফোনটা ডান হাতে তুলে নিলেন। কিছুক্ষণ ঘাটাঘাটি করে রেকর্ড শোনালেন। মিসেস আমিনাতুন নিসার রাফার প্রতি সম্মান যেন বেড়ে যায়, এরকম একজন ভাবতে পারে। প্রত্যুষ তো আর নিজের মধ্যে নেই। দৌড়ে নিজের ঘরে চলে গিয়ে আবার পায়চারি করতে থাকে।
এতক্ষণ টেনশনে এখন খুশিতে পায়চারি করছে সে। একটু পরপর সুকৃত নামটা আওড়াচ্ছে। ঘরে বসেই ছেলের আনন্দ অনুভব করতে পারলেন মিসেস আমিনাতুন্নিসা। বাবা চলে যাওয়ার পর ছেলেকে সে এতটা খুশি দেখেনি কখনো। চোখ ভিজে আসে তার। মেয়েটা তাদের জীবনে সুখের কুণ্ডলী হয়ে এসেছে। অন্যদিকে মিসেস রাবেয়া স্বামীর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। সে আগে থেকে জানে তার স্বামী দ্রুত মানুষ, তবে এসবের কারণে বুঝল না। মুখে বললেই তো হতো। মেয়ে কি বলেছে রেকর্ড করে তাকে শোনাতে হবে কেন? মাহাতিম খন্দকার স্ত্রীর দিকে তাকিয়ে হাসলেন। ভালোবেসে বিয়ে করেছেন তিনি। বোকা মেয়েটার প্রেমে কিভাবে পড়ল সে বুঝতেই পারেনি। রাফার নানাও একসময় রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তাই খুব একটা ঝামেলা পোহাতে হয়নি তাকে। স্ত্রীর গা ঘেঁষে বসে বললেন, আমি চাই ওনাদের কাছে আমার মেয়ে স্পষ্ট থাকুক। আমাদের মেয়ে কেমন কেমন তার দৃষ্টিভঙ্গি ওনাদেরও জানা দরকার। সংসারে নানাবিধ অশান্তি হয়, আমাদের সংসারে হয়েছে, কিন্তু তাই বলে আমরা কাউকে ছেড়ে যাইনি। আমিও চাই আমাদের মতো একটা পরিবার পাক আমাদের মেয়ে। সংসারে নানাবিধ সমস্যা থাকলে একসাথে সুখী থাকুক, তার জন্য ছোট্ট একটা প্রচেষ্টা। স্বামীর বুকে মাথা রাখলেন মিসেস রাবেয়া। বৃদ্ধ বয়সে এসেও তাদের ভালোবাসা কমেনি, বরং বেড়েছে। সময়ের সাথে সাথে যত্ন দায়িত্ববোধ বেড়েছে। তিনি চান তার মতো তার মেয়েও যেন এরকম স্বামী পায়। নির্দয় নিদাগ সূর্য অসহ্য জ্বালাময় তীর ছুঁড়ে মারছে ধরিত্রীর বুকে। গরমে ঝলসে যাচ্ছে দেহ, তিতিরিক্ত হয়ে উঠেছে মন। প্রচণ্ড তাপের প্রখরতায় সমস্ত প্রকৃতি যেন উঠেছে হতশ্রী। সূর্যের প্রচণ্ড তাপে উত্তাপ হয়ে উঠেছে ভূমি। উন্মুক্ত আকাশ অকৃপণভাবে বাংলার মাটিকে দিয়ে যাচ্ছে প্রচণ্ড রৌদ্রধারা। ওষ্ঠাগত হয়ে উঠেছে জীবন। যতদূর চোখ যায় প্রকৃতির খাখা রূপ। নদী তার নাব্যতা হারিয়ে বিচিত্র রূপ ধারণ করেছে। জরাজীর্ণ মাটিতে ফাটল ধরিয়ে গ্রীষ্ম তার শাসন করে যাচ্ছে একরোখা। উৎকণ্ঠায় ভরে গেছে জনজীবন। সূর্যের তির্যক রশ্মিকে মাথায় নিয়ে সূক্ষ্ম জরাজীর্ণ রাস্তার ধার ধরে হেঁটে চলছে 6 জন মানব মানবী। ঘামে জুবুথুবু অবস্থা। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আছে। রিমাকে বিড়বিড় করে বকছে আর হাঁটছে রাফা। তার জন্যই এই কড়া রোদে তাকে বাইরে বের হতে হলো। সকালে ঘুম থেকে উঠেই রিমার বার্তা, আজ অনিক তার কাজিনদের নিয়ে আসবে। তাকে তার বন্ধু মহলকে নিয়ে যেতে হবে। রাফা অনেক কিছু বলে কেটে পড়ার চেষ্টা করেও পারেনি। রিমার সোজাসাপটা কথা, তার সাথে না গেলে আজ বিকেলে সে রাফার সাথে যাবে না। বেস্টুর মন খারাপ কোনোভাবেই করতে চায়নি রাফা। অগত্যা তাকে রাজি হতেই হলো। কিছু সময় হাঁটার পরই চোখে পড়ল সিজিটি ক্যাফে। বিরক্তিকর চাহনিতে কিছুটা আনন্দের দেখা মিলল। হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল সবাই। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল অনিকের বলা টেবিলের দিকে। বেশিক্ষণ সময় লাগলো না। আগে অনিক দাঁড়িয়েছিল তাদের জন্য। অনিককে দেখে রিমা মিষ্টি করে হাসল। বিনিময়ে অনিক হাসি ফেরত দিতে পারল না। 5 জনের রাগান্বিত মুখশ্রী দেখেই বেচারা ভয় পেয়ে গেছে। 3টা বড় সাইজের সোফা রাখা। রাফা কোনো দিকে না তাকিয়ে সোফায় আধশোয়া হয়ে বসে পড়ে। পানি না খেলে এবার সে মরেই যাবে, কিন্তু ক্লান্তিতে কথাও বলতে ইচ্ছে করছে না। এমন সময় মুখের সামনে পানির বোতল দেখেই রাফার মুখে হাসি ফুটল। এক প্রকার বোতলটা কেড়ে নিয়ে 1 নিমিষে পুরো বোতল পানি খালি করে ফেলল। এবার একটু শান্তি লাগছে। কিছু একটা ভেবে চোখ বন্ধ করে রাফা বলল, আব্বা যদি ঘুণাক্ষর টের পায় এমন অবস্থা হয়েছে আমাদের, গাড়িকে অভিশাপ দিতে দিতে গাড়ির আত্মা বের করে আনবে। কেন গাড়ি আমাদের সাথে আসতে পারেনি? কথাটা বলে হালকা হাসল রাফা। অন্যদিকে মুখে হাত দিয়ে বসে আছে মালাকরা। ওদের অবস্থা দেখে মিটিমিটি হাসছে মারিয়ারা। নয়ন রাফার পাশেই ছিল। কাঁধে হাত রেখে ধাক্কা দিতেই রাফা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল। অলসামি হচ্ছে খুব, তবুও চোখ খুলে ভালো হয়ে বসল। সবার এমন দৃষ্টি দেখে পাশে তাকাতে চাপা আর্তনাদ করে নয়নের কোলে বসে পড়ল রাফা। গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টি ফেলে রাফার দিকে তাকিয়ে আছে প্রত্যুষ। রাফা আসবে বলেই সে আজ অনিকের সাথে এসেছে, না হলে কাজ ফেলে অযথা সময় নষ্টের কোনো মানেই হয় না। সবাই চেয়েছিল বিকেলে দেখা করবে, কিন্তু বিকেলে তো প্রত্যুষের হবু বউয়ের সাথে দেখা করার কথা, তাই দুপুরে সময়টা দিয়েছে। কিন্তু রাফাকে দেখে এখন মনে হচ্ছে চরম ভুল করেছে। মেয়েটা কেমন ঘেমে একাকার। প্রত্যুষকে দেখে রাফা এতটাই অবাক হয়েছে যে সে এখনও নয়নের কোলে বসে আছে,
বেমালুম ভুলে গেছে। কিন্তু নয়ন তো ভুলে যায়নি। এই হাতি ওঠ ওঠ, আল্লাহ আমি শেষ। এত কি খাস শয়তান মহিলা, আমার পায়ের হাড্ডি সব ভেঙে দিল। নয়নের কথায় রাফা উঠে দাঁড়ায়। হাতি বলায় চরম অপমানিত হয়েছে সে। মাত্র 48 কেজি ওজন তার, তাকে হাতি বলা। এবার ধপ করে বসে পড়ে। ব্যথায় আর্তনাদ করে ওঠে নয়ন। রাফা দাঁত কেলি হেসে বলে ওঠে, এটা হলো হাতির বাচ্চার পদক্ষেপ, এখন হাতিরটা দেখাই। নয়ন তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। এই মেয়েকে দিয়ে বিশ্বাস নেই। এবার রাফা সবার দিকে নজর দিতে খানিকটা থতমত খেয়ে যায়। নয়নের দিকে চোখ রাঙিয়ে তাকে সবার উদ্দেশ্যে বলে ওঠে, হাই গাইস, আমাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? রাফার কথার মানে বুঝতে পেরে সবাই একসাথে হেসে ওঠে। প্রত্যুষ তখনও একমনে তাকিয়ে আছে। রাফা বুঝতে পেরেও চুপ রইল। কি দরকার দৃষ্টিতে দৃষ্টি মেলানো। রিমা চুপচাপ বসে আছে, খানিকটা নার্ভাস সে। অনেক হাসলো রিমার অবস্থা দেখে। নরম স্বরে বলল, টেক ইট ইজি আমার সাদা হরিণ। মারিয়া ওদের তো চিনই, ও হচ্ছে প্রত্যুষ হাওলাদার, আমার ফুফাতো ভাই। রিমা ধীর কণ্ঠে সালাম দিল। প্রত্যুষ কিছুক্ষণ সময় নিয়ে সালামের জবাব দিয়ে খাওয়ায় মন দিল। এর মধ্যে উৎসাহিত কণ্ঠে মারিয়া বলে উঠল, রাফা শুনেছ, নিবিড়কে 1 মাসের জন্য ভার্সিটি থেকে সাসপেন্ড করা হয়েছে, আর ফাহিমকে 1 সপ্তাহের জন্য। আমরা তো জানতামই না তুমি মাহাতিম স্যারের মেয়ে। রাফা বিনিময়ে হাসল। মারিয়া বুঝতে পারলো এ বিষয়ে কথা বলতে ইচ্ছুক নয়, তাই সেও চুপ হয়ে গেল। নয়ন রনি ততক্ষণে তুষার অভির সাথে কথা বলতে ব্যস্ত। মারিয়াকে ইতস্তত করতে দেখে রাফা দৃঢ় কণ্ঠে বলল, আমি সাধারণ জীবন খুব ভালোবাসি আপু। এই যেমন ধরো, সবাই যদি জানতো আমি এমপির মেয়ে, কোথাও গার্ড ছাড়া যেতে পারতাম না। বাবার ওপর খায়েশ আমাকে দিয়ে কেউ কেউ মেটাতে চাইলেও স্বাভাবিকভাবে চলতে পারতাম না। এই যে বন্ধুরা দেখছো, তারা হয়তো আমার সাথে বন্ধুত্ব করতো না, আর আমিও উন্নত জাতের 5টা গরু পেতাম না। কতটা লস হতো বলো? শেষের কথাগুলো হতাশার সুরে বলতেই বন্ধু মহল চোখ ছোট ছোট করে তাকালো তার দিকে। পারলে এক্ষুনি খেয়ে ফেলবে এই মেয়েকে, কিন্তু পরিস্থিতি তাদের ফেভারে নেই বলেই চুপ রইল। মারিয়া ওরা তো হেসে কুটি কুটি, আমার ভাইয়ের যদি গার্লফ্রেন্ড না থাকতো পাক্কা তোমাকে ভাবি করে দিয়ে যেতাম। রাফাকে উদ্দেশ্য করে কথাটি বলতে প্রত্যুষ এক পলক রাফার দিকে তাকালো। মেয়ে ভাবলেশ খেয়ে যাচ্ছে। প্রত্যুষ মারিয়ার খুশি দেখে বলল, তোর ভাইয়ের বউই হবে, কিছুদিন অপেক্ষা কর। কথাটায় সবারই খাওয়া থেমে গেল। অবাক হয়ে তাকিয়ে রইল প্রত্যুষের দিকে। কি বলে এই ছেলে? না তাকিয়ে প্রত্যুষ বুঝতে পারল সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। গম্ভীর মুখে বলল, যার সাথে বিয়ে হবে তাকে ভাই বানিয়ে নিলেই হবে। কি আশ্চর্য, এভাবে অবাক হওয়ার কে আছে? সবাই হেসে মাথা নাড়ালো। এতজনের মাঝে একজনই মিটিমিটি হাসছে। অনেক বিয়ের কথা আগে থেকেই জানতো, তাই সে আজকেই ডেট ফিক্সড করেছে রাফাকে চমকে দেওয়ার জন্য। অনেক কিছুক্ষণ ভাবল তার উচিত ভাইয়ের সম্পর্কে রাফার সামনে ভালো কিছু বলা, এতে ইমপ্রেস হতে পারে। অনেক নিজের ভাবনা মতোই কাজে লেগে পড়ল। তোমরা তো জানোই প্রত্যুষ রাজনীতি করে, সো কোনো প্রকার সাহায্য লাগলে আমাদের বলবে, ইতস্তত করবে না। প্রত্যুষ ছেলেটা খুব ভালো, সবাইকে সাহায্য করতে এগিয়ে যায়, আর তোমরা তো আপন মানুষ। অনিকের কথায় প্রত্যুষ চোখ রাঙিয়ে তাকালো। কিছুটা ভয় পেলেও অনেক দমে গেল না। তাকে যে করেই হোক ভাইয়ের প্রেমটাকে সফল করতেই হবে, যেন সে শপথ করেছে। তোমরা তো আমাদের সম্পর্কে অনেক কিছুই জানো, শুধু জানো না নেতা সাহেবের কথা। আমার দেখা মতে একজন পারফেক্ট মানুষ হলো প্রত্যুষ। কঠিন সমস্যাকেও 1 নিমিষে সমাধান করে দেয়। কোনো মানুষই পারফেক্ট হয় না, একটু না একটু খুঁত থেকেই যায়। সেখানে আমি তো বাচ্চা সমতুল্য। আমি রাজনীতি করি, বাবা মায়ের আদর্শে মানুষ হয়েছি, মনের দিক থেকে ভালো, মানুষকে সম্মান করি, উচ্চশিক্ষায় শিক্ষিত, ফাইটিং করতে পারি, একজন মানুষকে কথার জালে ফাঁসাতে পারি, রান্না করতে পারি, আম্মুর মাথায় তেল দিয়ে দিতে পারি, বেনি করতে পারি। কিন্তু আমি গান পারি না। ইন্টারে থাকতে নাচানাচি করতাম, এখন তাও ভুলে গেছি। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান থাকে না। চাইলে আমি আমার শত্রুকে ক্ষমা করে দিতে পারি না। তাহলে আমি পারফেক্ট কি করে হলাম? এমন অনেক কিছু আছে যা আমার জানার বাইরে। ধরতে গেলে আমি এখনও অনভিজ্ঞ। অযথা কথা বলবি না, আমি আসছি, কাজ পড়ে গেছে। বাই গাইস, এনজয়। কথাগুলো বলে প্রত্যুষ চলে যায়। সবাই মুগ্ধ হয়ে শুনছিল গম্ভীর কণ্ঠে বলা সত্যগুলো। চাইলেও পারত সবার সামনে নিজেকে বড় করা,
কিন্তু না, প্রত্যুষ সবার সামনে নিজের চরম সত্যিটাই তুলে ধরেছে, যা তাকে সবার থেকে আলাদা করেছে। রাফা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল কথাগুলো। তার যে খুব ভালো লেগেছে মানুষটিকে, সে মানতে রাজি, তবে প্রকাশ করতে নয়। কয়েক মুহূর্তে আড্ডাতেই চলে যায়। সময় হয় বিদায় নেওয়ার। সময়টা এতটা ভালো কেটেছে বলার বাহিরে। সবার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। চক্ষে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে। মেসেজটার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে রাফা। বর্তমানে সে গাড়িতে বসে আছে। উদ্দেশ্য হবু বরের সাথে দেখা করা। কি বলবে, কি করবে, এসবই ভাবছিল বসে বসে। এর মধ্যেই টুনটুন মেসেজের শব্দে ভাবনায় ব্যাঘাত ঘটে। ঈষৎ ভাঁজ পড়ে কপালে। তবে মেসেজটা দেখার পর কপালের ভাঁজ সুদীর্ঘ হয় না, বরং মুখটা হা হয়ে যায়। কেমন গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা। তার হবু বর নয় তো, কিছুটা আন্দাজ করতে পারলেও সে শিওর হতে পারছে না। তবে মেসেজের কথাগুলো হৃদয়ে কাঁপানো, এটা সে মেনে নিয়েছে, যেন কেউ তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নয়ন যুগলে তাকে স্থাপন করে তৃষ্ণা মেটাবে। তার অবর্তমানে কেউ যেন পুড়ছে। এটা আদৌ কি হওয়ার? রাফার বুক কেমন কাঁপছে, টিপ টিপ শব্দ হচ্ছে। বাবার পছন্দ করা মানুষটা কি তার পছন্দ হবে? পছন্দ না হলে কি করবে? না করে দিবে? না করলে যে বাবা কষ্ট পাবে। মনের মধ্যে এক এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাথা ঝাঁকিয়ে নেয় রাফা। আগে তো দেখতে হবে। হুট করে রাফার মনের ক্যানভাসে প্রত্যুষের গম্ভীর মুখশ্রীটা ভেসে ওঠে। বাবার পছন্দ যদি প্রত্যুষ হতো, তাহলে ভালো হতো কি? নিজের ভাবনার ওপর নিজেরই বিরক্ত হয় সে। কী সব ভেবে চলছে। এসব ভাবনা থেকে রেহাই পেতেই বন্ধুদের কথায় মন দেয়। একটু পর যা হবে একটু পরই দেখা যাবে, এত ভেবে কাজ নেই। গাড়ি থামে একটা দামি রেস্টুরেন্টে। রাফার দিকে তাকিয়ে হাবিবা ভয় ভয় কণ্ঠে বলে ওঠে, আমরা যা করতে যাচ্ছি ভুল হচ্ছে না তো? রাফা হাসে বন্ধু মহলের ভীতি দেখে। কই, তার তো ভয় করছে না, সে তো মজা পাচ্ছে ব্যাপারটায়। ভাবনি বলে ওঠে, স্যার উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, একটি বিশাল ধরনের নির্ভুল কিছু করতে অল্প একটু ভুল করুন। ইয়াদের সাথে ব্রেকআপ হয়ে গেছে হাবিবা। গম্ভীর কণ্ঠে কথাটা শুনেই হাবিবার শরীরে কাঁপুনির সৃষ্টি হয়। এই ব্যাটা তাকে চিনল কি করে? আবার তার 6 মাস পিছু পিছু ঘুরে রাজি করানো বয়ফ্রেন্ডের নামও বলছে। বোরকা হিজাব পরে বসে থাকা হাবিবার দিকে প্রত্যুষ এক পলক তাকানো। খুব হাসি পেল তার। এই মেয়ে ভাবতে বসে গেছে। আদৌ ভাবনা শেষ হবে কিনা কে জানে। সে যে চাতক পাখির মতো অপেক্ষা করে আছে। আবার নিজেকে গম্ভীর করে বলে, গিয়ে আপনার অতিরিক্ত বুঝদারি বান্ধবীকে পাঠান, আমার হাতে বেশি সময় নেই। হাবিবা আর এক মুহূর্ত সময় ব্যয় করল না। অনুমতি পেয়ে এক প্রকার চোরের মতো বেরিয়ে গেল। ফিক করে হেসে দিল প্রত্যুষ। ফোন বের করে একজনকে মেসেজ পাঠিয়ে চুপ করে বসে রইল। রেস্টুরেন্টের বাইরে অপেক্ষা করছিল রাফারা। হঠাৎই এইভাবে দৌড়ে হাবিবাকে বের হতে দেখে কিছুটা চমকে যায় ওরা। হাবিবা তেমন কিছুই বলে না, শুধু হতাশ কণ্ঠে বলে ওঠে, ভেতরে যা রাফু, সাদা পাঞ্জাবি পরা, মুখে কালো মাস্ক। এই ব্যাটা আমার গুলুমুলু ইঁদুরটাকেও জানে। কিছুই বুঝতে পারল না ব্যাপারটা, তবে এটা মাথায় এসেছে তারা ভুল পদক্ষেপ নিয়েছে। রাফা ওদের ফেলেই ভেতরে চলে যায়। কি ভাবলো আর কি হলো, কিছুটা রাগও হলো তার। খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে বাবা কোন আহাম্মককে তার জন্য পছন্দ করেছে। হাবিবার ডেডিকেশনের মতে সারা রেস্টুরেন্টে একজনকে চোখে পড়ল রাফার, যার দৃষ্টি ফোনে নিবদ্ধ। জোরে দম নিয়ে এগিয়ে গেল রাফা। ভয় করছে আবার রাগও হচ্ছে। কি এক মিশ্র অনুভূতি। টেবিলের কাছে গিয়ে কিছু বলার আগে প্রত্যুষ ফোনের দিকে দৃষ্টি রেখে বলে ওঠে, বসেন। চমকে যায় রাফা। কণ্ঠটা তো সে চেনে, মানুষটাকে কোথাও দেখেছে। রাফার চাহনিতে প্রত্যুষ মাস্কের আড়ালে মুচকি হাসে। ফোনের কাজ শেষ করে সোজা হয়ে বসে। রাফা সন্দেহ নজরে তার দিকে তাকিয়ে আছে। একসময় মিনমিন করে বলে ওঠে, এই গাইস, আমি আপনাকে কোথাও দেখেছি। ইয়া, যেদিন রাতে নিজের নামে জিডি করে সিএনজি চালককে শিক্ষা দিয়েছিলেন, সৌভাগ্যবশত আমিও ছিলাম সেই সিএনজিতে। রাফা এবার স্বাভাবিক হয়ে বসে, তবে মনের খসখসটা থেকেই যায়। কণ্ঠটা তার পরিচিত লাগছে, নাকি সেই ভুল? লোকটাকে নিয়ে ভেবেছে বলে এমন মনে হচ্ছে না তো? এসব জিজ্ঞেস করে নিজেকে বলদ প্রমাণ করার কোনো মানেই হয় না। ভেবেই রাফা চুপ রইল। কিন্তু প্রত্যুষ তো আজ চুপ করে থাকতে আসেনি। সে এসেছে রাফাকে চমকে দিতে।
মিটিমিটি হেসে রাফার চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, কণ্ঠ খুব পরিচিত মনে হচ্ছে হবু মিসেস। রাফা চমকালেও বুঝতে দিল না সে নিজেকে একটু বেশি দুর্বল দেখাচ্ছে। ভাবালেশ ভাবে সামনের মানুষটার দিকে তাকাতেই রাফা বিস্ময়ে দাঁড়িয়ে যায়। প্রত্যুষ হাওলাদার। রাফার মুখে নিজের নামটা শুনে একগাল হাসল প্রত্যুষ। সে ভাবেইনি রাফা তার চোখ দেখেই তাকে চিনে ফেলবে। মুখের মাস্ক খুলে জোরে শ্বাস নিল। ততক্ষণে রাফাও নিজেকে ঠিক করে নিয়েছে। মনের মধ্যে অদ্ভুত এক শান্তি টের পাচ্ছে রাফা। জড়তা কাটিয়ে বলল, আপনি আগে থেকেই জানতেন? অবশ্যই, বিয়েটা যেহেতু আমি করছি জানাটাই স্বাভাবিক, বরং না জানাটাই অস্বাভাবিক নয় কি, যেমনটা আপনি করেছেন। শান্ত কণ্ঠে বলা কথাটা শুনেই রাফা বিচলিত হলো। কেন যে বেশি ভাব দেখাইল বাবার সামনে, না হলে তাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। নিজের ওপরেই সে বিরক্ত, তবুও তো নিজেকে দুর্বল প্রমাণ করা যাবে না। তার কথা সবসময় স্পষ্ট। আপনার কাছে অস্বাভাবিক হলেও আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি আমার আব্বাকে সবচেয়ে বেশি ভরসা করি, তাই তার পছন্দ করা পাত্রের আলাদা খোঁজ নেওয়ার প্রয়োজন হয়নি, যার দরুন আপনি আমার সামনে। তবে চমকটা ভালো লেগেছে। রাফার স্পষ্ট কথায় প্রত্যুষ হাসল। এই মেয়েটার কথা উঠলেই তার অকারণে হাসি পায়। মেয়েটাকে নিয়ে ভাবতে বসলো, হাসি পায়। মেয়েটা কি তাকে হাসির ঔষধ খাওয়িয়েছে নাকি? কি আশ্চর্য! নিজেকে সংযত করে প্রত্যুষ রাফার দিকে তাকিয়ে বলল, আমাদের দুজনের মধ্যে আর কিছু মিল না থাকলেও এই স্পষ্টভাষী গুণটার মিল রয়েছে, অ্যান্ড আই লাইক ইট। আমিও অবাক হয়েছিলাম আমার আম্মু যখন আপনার কথা বলল, তবে আপনার থেকে হয়তো একটু বেশি অবাক হয়েছিলাম। তাহলে দুপুরে বললেন না কেন? মারিয়া আপু ওরা জানতো? প্রত্যুষ গভীর দৃষ্টি ফেলে রাফাকে এক পলক দেখে নিল। মেয়েটা সহজভাবে কথা বলছে, যাক ভালোই হলো। সে তো ভেবেছিল মেয়েটা তাকে দেখেই বাবাকে ফোন দিয়ে বলবে বিয়ে ক্যান্সেল। এসব ভাবনা বাদ দিয়ে প্রত্যুষ রাফার দিকে মনোযোগী হলো। দুপুরে বললে কি এখনের চমকটা পেতেন? না, মারিয়া ওরা জানে না, শুধু অনিক জানে, তাই তো আপনার সামনে আমার গুণগান গাইছিল। বিনিময়ে রাফা মুচকি হাসল, কিছু বলল না। বেটা তো ধুরন্ধর লোক, তার জন্যই বলছিল ভাইয়ের বউই হবে। পরে আবার কিভাবে কথা ঘুরালো, বউ শব্দটা দুবার আওড়ালো রাফা। কত মিষ্টি একটা শব্দ। এখন এসব ভেবে খানিকটা লজ্জাও পেল। প্রত্যুষ বুঝতে পারল রাফার জড়তা, তাই কিছুটা ব্যঙ্গাত্মক স্বরেই বলল, এই গরমের মধ্যে বান্ধবীকে এভাবে কষ্ট না করালেও পারতেন। রাফা ভেংসি কাটল, বোঝার পরেও কেমন ঢং করছে, আবার তাকে লজ্জাও দিচ্ছে। রাফা সাবলীলভাবে বলল, চেয়েছিলাম আব্বার পছন্দের পাত্রকে বাজিয়ে দেখতে। যদি আগে থেকে জানতাম আপনি, কশিন কালেও আজ এখানে আসতাম না, না হাবিবাকে পাঠাতাম আগে। প্রত্যুষ শব্দ করে হাসল। ঘড়ির দিকে চোখ বুলিয়ে হতাশ হলো সে। এত তাড়াতাড়ি যাচ্ছে কেন সময়? তার সুখ কি এই সময় দেখতে পারে না? কি আশ্চর্য! তো মিসেস মুবাশিরা খন্দকার রাফা কি আমার রসীন জীবনে এসে মিসেস মুবাশিরা খন্দকার রাফা ওরফে মিসেস প্রত্যুষ হাওলাদার হবে? ভরকালো রাফা, থমকে গেল যেন হৃদস্পন্দন। এভাবে প্রপোজ করা যায় তো বিয়ের জন্য? এত সুন্দর কেন মানুষটা, কথাগুলো এত মিষ্টি কেন? নাকি তার কাছে এমন মনে হচ্ছে? কিঞ্চিত সময় প্রত্যুষ রাফার দিকে তাকিয়ে রইল। হয়তো বুঝতে চেষ্টা করছে তার সামনে বসা তারই হৃদয় হরণ করা মেয়েটি কি এত ভাবছে। বুঝতে খুব একটা সক্ষম হলো না। দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেই কেসে উঠল প্রত্যুষ। সফলও হলো। রাফা নিজের আচরণে আজ বারংবার হতাশ হচ্ছে। কাল পুরোটা দিন আশ্চর্যের মধ্যে কেটেছে, আজ পুরোটা দিন তার এমনই কাটল। আপনি মনে হয় কমফোর্ট নন। কোনো সমস্যা নেই, আপনি আপনার সিদ্ধান্ত আপনার বাবাকেই বলবেন, তারপর ঠিক করা যাবে আমাদের সাক্ষাৎ এখানে শেষ না এখান থেকে নতুনত্বের শুরু। আমি খুবই দুঃখিত, এখানে আপনাকে দেখে আমি অনেকটাই অবাক হয়েছি, তাই এরকমটা হচ্ছে। যাই হোক, দেখা যেহেতু হয়েছে আপনি শুনে যান, আমি সর্বত্র স্পষ্টভাবে কথা বলি। এতে অপর পাশের লোকটি খুশি হলো কি মন খারাপ করলো ভাবি না, আমি আমার রায় শোনাতে পারি। রাফার কথায় এবার প্রত্যুষ থমকে গেল। মেয়েটা কি সত্যি হ্যাঁ বলবে নাকি না? না হলে সে কি করবে? তার তো সর্বনাশ হয়ে গেছে। এর মধ্যেই রাফা বলে উঠল, মিস মুবাশিরা খন্দকার রাফা, আপনার রসীন জীবনের সুন্দর স্বপ্নগুলোকে সাথে দিতে মিসেস মুবাশিরা খন্দকার রাফা ওর মিসেস প্রত্যুষ হাওলাদার হতে রাজি। রাফা আর বসল না, ভীষণ লজ্জা লাগছে তার।
সে যতই সোজাসাপটা কথা বলুক না কেন, নিজের বিয়ের কথা বলতে যে কোনো মেয়েই লজ্জা পাবে। এক ছুটে গাড়িতে গিয়ে বসে পড়ল। রেস্টুরেন্টের বাইরেও বসার জায়গা ছিল। বন্ধু মহল সেখানে টেনশনের মধ্যে সময় কাটাচ্ছিল। রাফাকে এভাবে ছুটে আসতে দেখে তারাও তাড়াতাড়ি করে গাড়িতে বসে। হঠাৎ কি হলো?